তো আমাদের ব্যক্তিগতভাবে যদি আমি আমার কথা বলি, আনুষ্ঠানিকভাবে আমরা রাজনীতির হাতেখড়িটা হয়েছে 90-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে। তো এই যে রাজনীতি, তারও আগে কিছুটা আমরা কি ধরনের রাজনীতি করব, তখন এরশাদ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন চলছে। কোন রাজনীতি গ্রহণ করব, এক তো হচ্ছে স্বৈরাচারী সরকার হটাতে হবে, এটা একটা সাধারণ আন্দোলন ছিল। কিন্তু যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল ছিল, ফলে বিভিন্ন রাজনৈতিক দলের চিন্তাভাবনা আমাদেরকে তখন নানাভাবে প্রভাবিত করত, এবং এর মধ্য থেকে কোনটা আসলে জনগণের পক্ষে রাজনীতি হবে, কোনটা গণতন্ত্রের পক্ষে রাজনীতি হবে, কোনটা জনগণের অধিকতর মুক্তি নিয়ে আসবে, সেইটার একটা খোঁজ আমরা করছিলাম। সেই সময় নিজেদের যতটা বোঝাপড়া ছিল, চারপাশে যতটা আমরা দেখছিলাম, সেই জায়গা থেকে। তো 90-এর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আসলে আনুষ্ঠানিক রাজনীতিতে ঢুকে পড়া। কোনো রাজনৈতিক দলেরও তখন পর্যন্ত সরাসরি সদস্য আমরা হইনি, কিন্তু আন্দোলন আমাদেরকে টেনে নিয়ে এসছে মাঠে। ফলে আন্দোলন যে হাজার হাজার লক্ষ মানুষকে যুক্ত করেছে, আমরা তাদের মধ্যে আছি। এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিকৃত হয়ে ওঠা, আরও অধিকতর অঙ্গীকার বোধ করা যে এই রাজনৈতিকভাবেই সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন আনতে হবে। ব্যক্তিগতভাবে হয়তো অনেকেই অনেক কিছু করেন, সেটার একটা প্রভাব থাকে, দীর্ঘমেয়াদী প্রভাবও থাকে, কিন্তু সমগ্র সমাজের, রাষ্ট্রের যদি পরিবর্তন আনতে হয়, তো সেটা রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া অন্যভাবে এটা করা সম্ভব না। কেননা রাজনীতি ক্ষমতা নিয়ন্ত্রণ করে, কাজে ক্ষমতা ব্যবস্থা বদলানো ছাড়া বাংলাদেশে কিংবা কোথাওই আমাদের বাস্তবতার কোনো পরিবর্তন আসবে না। তো এই উপলব্ধিটা আমরা 90-এর আন্দোলনের আগেও কিছুটা, কিন্তু বিশেষভাবে 90-এর আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়কালে, এখন যেমন একটা পুনর্গঠনের কাল চলছে, 90 পরবর্তী সময়টাতেও যদি এত দীর্ঘকাল ধরে পুনর্গঠনের বিষয়টি থাকেনি, দ্রুতই নির্বাচন হয়ে গেছে। এবং কিন্তু এই প্রশ্নগুলো আমাদের মধ্যে আলোচিত হয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 27 তারিখে নির্বাচন হয়েছে। আমি ওই কথাটা বলছি যে কি অবস্থা আমাদেরকে আন্দোলনে নিয়ে এসেছিল। তো ওই 3 মাস কিন্তু আমরা খুব নানাভাবেই আশা নিরাশার দোলাচলের মধ্যে ছিলাম। আশাবাদী হচ্ছিলাম যে একটা পরিবর্তন সত্যি সত্যি আসবে, কিন্তু আবার নানান রকম নিরাশা কাজ করছিল যে আমরা তো কোনো পরিবর্তনের লক্ষণ দেখতে পাচ্ছি না। একটা ইলেকশন হচ্ছে, মনে হচ্ছে এরশাদ যে ব্যবস্থার উপরে বসেছিল ওইখানে এনারা এসে বসবে, কাজেই পুরো জিনিসটা কি দাঁড়াবে সেইটা নিয়ে আমাদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। এখন হয়তো যে ভাষায় বলছি, এই ভাষাই তখনই প্রকাশ করতে পেরেছি কিনা সেটা একটা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু উপলব্ধিটা এই জায়গাতে ছিল যে আসলে কোনো বদল আসবে কিনা। তো ওই জায়গা থেকে আমরা এমন রাজনৈতিক শক্তি খুঁজে বেরিয়েছি যারা সমাজের এই মৌলিক পরিবর্তনটা করতে চায়। সেটা আকারে কত বড় সেই দিকে আমরা তাকাইনি। ফলে এই যে ছাত্র ফেডারেশনের সাথে 90 পরবর্তী সময়ে আমার সংযোগ, সাথে যুক্ত হওয়া এবং তার ধারাবাহিকতায় একটা রাজনৈতিক প্রক্রিয়ায় নানাভাবে নিজেকে যুক্ত করা, তো আমরা সেই পরিবর্তনের লড়াইটা অব্যাহত রেখেছিলাম। যখন হতাশা চারিদিকে ছড়াচ্ছিল, একদিকে 90 পরবর্তী রাজনৈতিক যে অঙ্গন দুনিয়াব্যাপী, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে, ফলে একটা রাজনীতির বড় স্রোত ছিল সমাজতান্ত্রিক ধারা, সেটা নানাভাবে আক্রান্ত হয়েছিল। অন্যদিকে আমাদের এখানে 90 পরবর্তী আন্দোলনে আমরা যেটা দেখেছিলাম যে এরশাদ বিরোধী আন্দোলনে নানাভাবে গণতান্ত্রিক শক্তির একটা বিরোধী রাজনীতি হিসাবে বিকশিত হয়েছিল, এবং জেনারেল এরশাদ জোর করে ক্ষমতা ধরে রেখেছিলেন, কিন্তু তার শাসনামলে নানা অত্যাচার, হত্যাকাণ্ড হলেও রাজনৈতিক পুরো প্রক্রিয়াটি একেবারেই বন্ধ হয়ে করার মতো সামর্থ্য হয়তো তার ছিল না। যার ফলে নানা ধরনের রাজনৈতিক তৎপরতা, লড়াই, চিন্তাভাবনা, সেটা শহর ঢাকা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন প্রান্তে পর্যন্ত ক্রিয়াশীল ছিল। 80-র দশকের রাজনৈতিক সংগ্রামের যে একটা জীবন্ত চেহারা, এটা কিন্তু 90 দশকে এসে আরও বারবারন্ত চেহারা হওয়ার কথা।
আমরা বরং উল্টোটা দেখতে পেয়েছি। এটা অন্তত আমাদের পর্যবেক্ষণ এটাই বলে যে রাজনীতি যেন ক্রমাগত সংকুচিত হতে শুরু করছে গণতান্ত্রিক আমলে। বিশ্ববিদ্যালয় হলগুলো অনেক বেশি দখলে, সরকারি দলের মাত্রই সমস্ত ক্যাম্পাস দখলে রাখবে এবং অন্যদের জন্য বেশ সংকুচিত জায়গা তৈরি করতে থাকবে। এবং যেটা মানে একটা আশা করা গিয়েছিল যে হ্যাঁ সরকার রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু বিরোধী দলও জায়গা থাকবে এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক চর্চার ক্ষেত্রটা প্রসারিত থাকবে, কিন্তু সেগুলো আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করেছে এবং সেই প্রক্রিয়াতে এসে নির্বাচন পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একটা বাই ইলেকশন হলো, সেটা গ্রহণযোগ্য হয় নাই, এর ফলে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের দিকে আবার ঢুকে যাওয়া হলো। তার মানে আপনি খেয়াল করে দেখুন যে আমরা একটা বিরাট অভ্যুত্থান করে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি, এখান থেকে একটা ন্যূনতম নির্বাচনও আমরা পাইনি এবং সেই শক্তিরাই নিজেদের মধ্যে সেই নির্বাচনের আস্থা, পরিবেশ কোনোটাই তৈরি করতে পারেনি, প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি। 90-এর আন্দোলনের একটা বড় ব্যর্থতার জায়গা, যেমন 1971 সালের এত বড় আত্মত্যাগ, লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে একটা রাষ্ট্র পত্তন করা, সেই রাষ্ট্রটার লক্ষ্য ছিল যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করবে। তাহলে এটা তো এবং এই যে রাষ্ট্রটা তৈরি করার যে রক্তক্ষয়ী সংগ্রাম, এটাতে এসেছিল যে গণতান্ত্রিক উপায়ে একটা সরকার গঠিত হওয়ার কথা, জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা হস্তান্তর করছে। এবং এইটা ওই ঘটনাই কেবল প্রথম ঘটেছে তা না, এটা একটা ধারাবাহিকতা আছে। ফলে জনগণ ওই জায়গায় বুঝেছে যে এই কাঠামোর মধ্যে আর তাদের কোনো ভবিষ্যৎ নাই, ফলে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা দেশ স্বাধীন হয়েছে। কিন্তু একটা বড় প্রবলেমের জায়গা ছিল, সেটা হচ্ছে যে আমরা 71 সালের পরে এই যে তিনটা মানে লক্ষ্য আমরা নাগরিকদের জন্য প্রতিষ্ঠা করব, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারে। তার উপযোগী ব্যবস্থাটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা, ন্যূনতম বলতে। সেই গণতান্ত্রিক ব্যবস্থাটার আকার কি বাংলাদেশে, এটা গোড়া থেকে গলদ শুরু হয়ে গেল। গণতান্ত্রিক ব্যবস্থা আমরা একটা মোড়ক আকারে দাঁড় করালাম, পার্লামেন্টারি ব্যবস্থা, ওয়েস্টমিনিস্টার সিস্টেম। কিন্তু দেখা গেল সংবিধানের মধ্যে এমন ক্ষমতা কাঠামো তৈরি করা হয়েছে যে ক্ষমতা কাঠামোতে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। বাংলাদেশে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ব্যবস্থা তৈরি করা হলো এবং প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা হলো। এর ফলে মানে সাংবিধানিকভাবে আমরা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে ফেললাম একদম প্রথম থেকেই। 72 সালের সংবিধান এটা নিশ্চিত করেছে। আজকে যে আমরা যা কিছু বদল করার কথা বলছি, কিন্তু ওই ক্ষমতা কাঠামোই যেটা 72 সালের সংবিধান প্রতিষ্ঠা করেছে। তো গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ওখানে তৈরি করতে পারবি, যার একটা ফলশ্রুতি খুব দ্রুতই আমরা দেখেছি যে 3-3.5 বছরের মধ্যেই একদলীয় শাসন ব্যবস্থায় পর্যবসিত হয়েছিল এবং সেটা ব্যর্থ হলো এবং আমাদের দেশে রক্তপাতময় অভ্যুত্থানের যুগে আমরা প্রবেশ করলাম এবং তারপরে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের নানান প্রক্রিয়া, নানান ঘাত প্রতিঘাতে যেতে যেতে 90 এসে ঠেকলো। কিন্তু 90 পরবর্তী জায়গাতেও লক্ষ্যটা ঠিক করা যায়। গণতান্ত্রিক ব্যবস্থা বলতে কি বোঝায় সেইটাই আমরা প্রতিষ্ঠা করি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা মুখের নাম দিই, কিন্তু স্বৈরতন্ত্রের কাঠামোটাকে বজায় রাখি অথবা শনাক্ত ঠিকমতো করতে পারি না। যার ফলে 72 সালে একটা যে স্বৈরতান্ত্রিক সংবিধান হচ্ছে, এটা শনাক্ত করাই ঠিকঠাক মতো যায়নি। যারা শনাক্ত করেছেন তারা আসলে গুরুত্বের সাথে এটা উপলব্ধি করেন। আজকে আমরা দেখি যে যারা গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যাম্পিয়ন হওয়ার কথা, বামপন্থী প্রগতিশীলরা, তারাও 72 সালের সংবিধান রক্ষা করার ব্যাপারে খুব আবার বদ্ধপরিকর এবং এইটাও বলেন ইতিহাসের অনেক সময় মানে যথাযথভাবে ইতিহাসকে মানে উপস্থাপন না করেই যে ওইটা নাকি মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তির সমর্থন এটা হয়েছিল। কিন্তু ওই সময়ে মৌলানা ভাসানী এটার বিরোধিতা করেছিলেন যে 72 সালে যেভাবে গণপরিষদ গঠিত হয়েছে, এই গণপরিষদ স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে না। এটা 70 সালের তৈরি গণপরিষদ, তার 63 জন সদস্য নাই। এইটা জাসদ বলেছেন, অবগঠিত জাসদ। এইটা প্রফেসর মুজাফফর আহমেদ
যিনি ন্যাপের ওই মস্কোপন্থী অংশের নেতৃত্বে ছিলেন, যে সিপিবির সাথে অনেক বেশি, কমিউনিস্ট পার্টির সাথে অনেক বেশি সম্পর্কিত ছিল, তিনিও কিন্তু বলেছেন যে এইটা মুক্তিযুদ্ধের যে 9 মাসের মধ্যে দিয়ে মানুষের যে রাজনৈতিক এবং আকাঙ্ক্ষা, তার যে এমনকি তার যে একটা দারুণ রকম পরিবর্তন ঘটেছে, তার পরিণত মানে অবস্থা ম্যাচুরিটির দিক থেকে 9 মাসে তার তো সে এত বড় অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে যে 90 বছরে অনেক সময় সে অভিজ্ঞতা হয় না। ফলে এই যে একটা নতুন জন্ম একটা জাতি, সেটাকে ধারণ করতে গেলে নতুন নির্বাচনের দরকার ছিল। এটা কিন্তু খুব ক্যাটেগরিক্যালি তারা বলেছেন। এই যে ধরুন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকেই 72 সালে প্রায় মানে এক ধরনের ঠিকঠাক মতো ধারণ করা হয়নি, কেননা 70-এর সংবিধানে এসে 72-এ আপনি চলে আসছে, মাঝখানে যে 71 সাল ঘটে গেছে এটার আপনার কিন্তু কোনো প্রতিফলন 72-এর গণপরিষদের কাঠামোর মধ্যে ঘটেনি। এবং সেখানে আমরা যে সংবিধানটা পেলাম, সেই সংবিধানেও কিন্তু এইরকম স্বৈরতান্ত্রিক জায়গা ছিল, এবং সেইটা যথাযথভাবে শনাক্ত করা যে এটা স্বৈরতান্ত্রিক হচ্ছে, সেই কাজ 90-এর গণ আন্দোলনে হয়নি। অনেকেই বলেন 90-এর 3 জোটের রূপরেখা হয়েছে ইত্যাদি হয়েছে, এবং এইটা 3 জোটের রূপরেখা যদি ভালো করে পড়েন, সেখানে আপনি কোনো কাঠামোগত পরিবর্তনের দাবি দেখবেন না, শুধুমাত্র বিচার বিভাগের স্বাধীনতা আর রেডিও টেলিভিশনের স্বাধীনতার কথা বলা হচ্ছে। তো আমি এই প্রেক্ষাপটটা টানলাম আমাদের রাজনৈতিক চেতনার বিকাশের জায়গা থেকে, কিভাবে এটা আমরা উপলব্ধিতে এসেছি যে বাংলাদেশে যখন আমরা 1990 সালের আন্দোলন একভাবে ব্যর্থ হতে দেখলাম, তারপর তত্ত্বাবধায়ক ব্যবস্থা সমাধান হিসেবে আসতে দেখলাম, তাহলে আমরা দেখা যাচ্ছে একটা গণতান্ত্রিক সরকার একটা নির্বাচন পর্যন্ত একটা মানে গ্রহণযোগ্য নির্বাচনই করতে পারে না, সেখানে তার তত্ত্বাবধায়ক মডেল আনতে হয়, এবং সেই মডেলটাও আমরা খুব দ্রুতই অকার্যকর হয়ে যেতে দেখলাম। 96-তে প্রথম মানে নতুন ধরনের তত্ত্বাবধায়কের যে নির্বাচন, সেটাও প্রশ্নবিদ্ধ হলো মানে বিএনপি সেটা খুব বেশি অ্যাকসেপ্ট করে না, কারণ তাড়াতাড়ি নির্বাচনে হেরেছিল। 2001 সালে যখন আওয়ামী লীগ আবার হারলো, তখন তো রীতিমতো আওয়ামী লীগ এটাকে একটা ষড়যন্ত্র, তারপরে নানান রকম দেশি বিদেশি একটা হস্তক্ষেপ হিসেবে এটাকে ঘোষণা করতে শুরু করলো। এবং তারপরে আওয়ামী লীগ 2004 সাল থেকে যখন বিচারপতিদের বয়সসীমা বাড়ানো হলো, তখন বলা হলো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা দখল করা হচ্ছে, তার পরিণতিতে 1/11 সরকার, এসব আমরা জানি। তাহলে কথাটা দাঁড়াচ্ছে যে দেখুন, একটা নির্বাচন পর্যন্ত আমরা করতে পারি, শুধু তাই না, সেটার যে সমাধান নিয়ে আসা হয়েছিল সেইটাকে পর্যন্ত আমরা আবার দলীয় মানে কৃত করে শেষ পর্যন্ত শেখ হাসিনা এসে তার নিজের দাবি, নিজের আন্দোলন, তার ভিত্তিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সেটাকেই সে বাতিল করে দিয়ে গেলেন। তার মানে সমস্যার কোনো সমাধান না করে আরও বেশি করে 72 সালের ওই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোতে ফেরত যাওয়াই কেবল নয়, পুরো ব্যবস্থায় আরও নতুন নতুন অনেক উপাদান যুক্ত করে এটাকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করলেন। এইটাই বাংলাদেশের ক্ষমতা টিকিয়ে রাখার ব্যবস্থা, এটাই নিশ্চিত করলেন যে এর বাইরে অন্য কোনো গণতন্ত্র হবে না। অফিসিয়ালি প্রায় এটাকে ঘোষণা করাটা খালি বাকি রেখেছিলেন। আমরা 3টা নির্বাচন দেখেছি। কাজে আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতি গিয়েছি, তাতে এটা আমাদেরকে বাস্তবতা বাধ্য করেছে আমাদের ক্ষমতা কাঠামোর দিকে তাকাতে, যে কী অবস্থা আসলে আমাদেরকে গণতন্ত্র থেকে দূরে রাখে, এবং যারা দূরে রাখতে চায় তারা এইভাবে সহজেই দূরে রাখতে পারে। একটা হচ্ছে যে মানে ধরুন যে কেউ গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন হতে পারে তার চর্চার মধ্য দিয়ে, আবার আরেকজন তো নাও হতে পারে। তাহলে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা, তার ভালো মন্দ গুণাবলীর উপর নির্ভর করে তো একটা রাজনৈতিক ব্যবস্থা চলতে পারে না। একটা রাজনৈতিক ব্যবস্থা হবে যে ব্যক্তি যদি চায়ও সে খারাপ করবে, কিন্তু ব্যবস্থা থাকে সেখানে এই খারাপটা করতে দিবে না, অথবা ন্যূনতম প্রতিরোধ তৈরি করবে। ধরুন উদাহরণ হিসেবে মানে অনেক রকম কিছু বলা যায়, যে এখন যুক্তরাষ্ট্রে যদি মানে বর্তমান যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যদি মনে করেন যে এই যে 2বারের বেশি রাষ্ট্রপতি হওয়া যায় না, এই ব্যবস্থা তিনি বাতিল করে ফেলবেন, এটা কি খুব সহজ হবে? এটা কিন্তু খুব সহজ হবে না। অর্থাৎ কতগুলো সাংবিধানিক ব্যবস্থা, ক্ষমতা কাঠামোগত ব্যবস্থা আছে যেখানে এটা একটা বড় আকারের প্রতিরোধ তৈরি হবে। তো আমাদের এখানে যা ইচ্ছা তাই করার ব্যবস্থা ছিল, কোনো রকম প্রতিরোধ তৈরি হবে সেইটার জায়গা ছিল। ফলে ব্যক্তির ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছা, তিনি কতটা মানে কি বলে যে একটা
বেনেভোলেন্ট, মানে সেইটার উপরে অনেকটা আমাদেরকে নির্ভর থাকতে হয়েছে। এই বাস্তবতাকে আমরা চিহ্নিত করতে চেষ্টা করেছি এবং এটা আমাদের জন্য, হয়তো আপনারা ঠিকই বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আমরা মানে যাকে বলে যে শক্তির দিক থেকে, আকারের দিক থেকে খুব বড় এবং জায়গায় আমরা এখনো যেতে পেরেছি এই দাবি আমরা করব না, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যে প্রশ্নগুলো আমরা তুলেছিলাম আজকে বাংলাদেশে সেই প্রশ্নগুলো বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় বিষয়। এইটা হয়তো নিজেদের কথা মানে একটু বাড়িয়ে মনে হবে যে বাড়িয়ে বলছি, কিন্তু বছরের পর বছর ধরে 70 অনুচ্ছেদ নিয়ে টেলিভিশনে কাউকে কথা বলতে শুনিনি। যখন থেকে আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে কথা বলেছি, টেলিভিশন টকশোতে কিংবা পাবলিক বক্তৃতাতে বলেছি, টেলিভিশনের মতো জায়গা যেটা ঠিক আমাদের নিজেদের স্পেস না, আমাদের বক্তৃতা মঞ্চ তো আমাদের স্পেস, ফলে আমরা ওখানে অনেক কিছুই বলতে পারি, কিন্তু একটা মানে এই ধরনের স্পেসে, গণমাধ্যমের স্পেসে, যেখানে তুলনামূলকভাবে অনেক বড় অডিয়েন্সের কাছে এটা যাওয়া সম্ভব, যেগুলোর ক্ষেত্রে একটা বাধা আসার জায়গা আছে, সেখানে আমরা এই প্রশ্নগুলো বারবার করে তোলার চেষ্টা করেছি যে 70 অনুচ্ছেদ সরাসরি গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। বাংলাদেশে যখন 14 সালের নির্বাচনের মতো ঘটনা ঘটলো, তারপরে আমরা দাবি তুললাম যে সাংবিধানিক পদ, বিশেষ করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক পদগুলো, এগুলো তো সম্পূর্ণ একটা দলীয় দাসত্ব করছে। এইগুলোর নিয়োগ পদ্ধতি যদি না বদলানো যায়, নিয়োগের অথরিটি যদি না বদলানো যায়, তাহলে এগুলো এই আচরণই করবেই। কাজে আমাদেরকে ভিন্ন নিয়োগ পদ্ধতিতে যেতে হবে এবং সরকার বিরোধী দলের সমন্বয়ে একটা সাংবিধানিক কমিশন গঠন করতে হবে। এটা এমন না যে আজকে যে এনসিসির প্রস্তাব এনেছে, যদি এনসিসির ব্যাপারটার ধারণাটা খুব একটু মনে হয়েছে, যেভাবে উপস্থাপন করা হয়েছে যে এটা একটা প্রায় সরকারের চাইতেও বোধহয় একটা উচ্চতর কোনো বডি হয়ে যাচ্ছে, কিন্তু আসল দাবিটা ছিল যে সাংবিধানিক পদে নিয়োগের একটা কমিটি দরকার, যেখানে সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিরা থাকবে। এবং এ ব্যাপারে তর্কটা কি, বিএনপি বলতে চাইছে যে এটা পার্লামেন্টারি যে কমিটি হয় সরকার বিরোধী দল নিয়ে, সেই কমিটির ভেটিংয়ের মাধ্যমে হবে, কিন্তু ওই ভেটিং তো আসলে নিয়োগ না, নিয়োগের অথরিটি কিন্তু প্রধানমন্ত্রীর হাতে থেকে যাচ্ছে। আমরা বলছি যে নিয়োগের অথরিটিটা বদলানো, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং বিচার বিভাগের একজন প্রতিনিধির সামনে 3 জনের একটা কমিটি, কিংবা এখন প্রস্তাব করা হচ্ছে 7 জন, সেটা আসলে একটু এক্সটেন্ডেড করা হয়েছে মাত্র। এই কমিটিটা নিয়োগের অথরিটি হবে, একা প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন না। সেই ক্ষেত্রে ওই ব্যক্তিরা কোনো বিশেষ দলের প্রতি তার যে অব্লিগেটেড থাকা, মানে ওখানে তার প্রতি তার যে একটা আনুগত্য থাকে, সে আনুগত্য থাকার কোনো জায়গাটা থাকবে না, বরং তিনি তার প্রতিষ্ঠানের যে এখতিয়ার সে অনুযায়ী কাজ করতে পারবেন। তো এই প্রশ্নগুলো কিন্তু দিনের পর দিন আলোচনা হয়েছে, এটা ঠিক হঠাৎ করে 24 সালে আসেনি, গত 10-15 বছরের সংগ্রামের মধ্যে উঠেছে। আমরা বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা, এই যে ফার্স্ট পাস দি গো, মানে পাস দি বার, এইটা এই পদ্ধতি, আপনি 1 ভোট পেলেই বেশি পেলেই সমস্ত কিছুর মালিক হয়ে যাচ্ছেন, এইটা বদলানো কিভাবে যায়, কিভাবে আরও অধিকতর প্রতিনিধিত্ব আনা যায়। ওয়েস্টমিনিস্টার ব্যবস্থা যেটা ইংল্যান্ডে চালু আছে, ওইটাই একমাত্র আধুনিক গণতন্ত্রের উদাহরণ না, পৃথিবীর আরও 80টি গণতান্ত্রিক দেশে সংখ্যানুপাতিক কিংবা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা আছে, এইটা তোলা হয়েছিল। এখন যেমন অন্তত উচ্চকক্ষের তৈরি করা হচ্ছে এবং সেই উচ্চকক্ষের ব্যাপারে ঐকমত্য হয়ে গেছে, সেই উচ্চকক্ষে যাতে অন্তত পক্ষে সংখ্যানুপাতিক ব্যবস্থা থাকে, সেইটার বিষয় নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। ফলে 4টা মৌলিক জায়গার কথা বললাম, 70 অনুচ্ছেদ, সাংবিধানিক পদে নিয়োগ, সংখ্যানুপাতিক অন্ততপক্ষে উচ্চকক্ষের জায়গাতে, এবং প্রধানমন্ত্রীর কিংবা মানে এই মেয়াদের ব্যবস্থা। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। এই টাইমস এবং টার্ম নিয়ে একটা জটিলতার পরে আসলো যে না, ঠিক আছে, আমরা বছর ঠিক করব, একজন ব্যক্তি এক জীবনে কত বছর প্রধানমন্ত্রিত্ব করতে পারবে। প্রায় রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা ঐকমত্যের জায়গায় এসছেন, এক জীবনে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না। তো বাংলাদেশে এই যে গুরুত্বপূর্ণ অগ্রগতির জায়গা, এবং তারপরে ধরুন একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাহলে সেই দেশে আসলে কোনো
ন্যূনতম ন্যায় বিচার থাকবে না। ন্যায় বিচার না থাকা মানে হচ্ছে রাষ্ট্রই না থাকা, মানে রাষ্ট্রের কনসেপ্টের মধ্যে ন্যায় বিচার, জাস্টিস হচ্ছে প্রধান কনসেপ্ট। তাহলে একটা রাষ্ট্র টিকে থাকে সেই ন্যায় বিচার ন্যূনতম নিশ্চিত করতে পারে বলে। সেখানে যদি সেটা না থাকে তাহলে রাষ্ট্র তার অস্তিত্বের শর্তকে নষ্ট করে দিচ্ছে। তা আজকে বাংলাদেশে ন্যায় বিচারের প্রশ্নটা এমনভাবে হয়ে গেছিল যে সরকার বিচার বিভাগকে এমন দলীয়করণ করতে সক্ষম হয়েছে যে একজন প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, তিনি তার এই পরবর্তীকালে তার প্রাপ্তি কি 3 বার উনি ল কমিশনের চেয়ারম্যান ছিলেন, ওই প্রধান বিচারপতির সুযোগ সুবিধায়, একই সুযোগ সুবিধা ল কমিশনের চেয়ারম্যান। কিন্তু তার ফলে তিনি ওই ত্রয়োদশ সংশোধনী বাতিল করার পক্ষে অবস্থান নিলেন, যদিও তিনি 2 বার থাকার পক্ষে বলেন, ওইটারও প্যাঁচ ট্যাচ করে তারপর শেখ হাসিনা সবই বাতিল করে দিল। কিন্তু জিনিসটা আপনি দেখেন যে বাংলাদেশ কত বড় একটা বিপদের মধ্যে গত 15 বছর ধরে ঢুকলাম আমরা। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমাদের ছাত্র তরুণরা, শ্রমিকরা যেভাবে আত্মত্যাগ করে, জীবন দিয়ে, আহত হয়ে, পঙ্গু হয়ে, এই রক্ত দিয়ে কি ধরনের সংগ্রাম হয়েছে, কি অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে, সেটা তো আমরা আমাদের চোখের সামনে হয়েছে। সে প্রসঙ্গে আমি আসছি। আমি শুধু এই কথাটা বলতে চাইছি যে আজকে যে আলোচনাগুলো মানে উঠেছে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, কিন্তু যেটা যদিও এটা দুঃখজনক, ইতিমধ্যে আমরা গত মাননীয় প্রধান উপদেষ্টা যখন এই 2য় দফার আলোচনা, ঐকমত্য কমিশনের আলোচনা শুরু করলেন, সেইখানে তিনি একটা আমরা তুলেছিলাম যে আচ্ছা আপনারা তো মানে 6টি প্রথম কমিশন করলেন, তার মধ্যে 5 কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা চলছে, পুলিশ রিপোর্ট এটার অন্তর্ভুক্ত হয়নি। তারপরে তো আরো গুরুত্বপূর্ণ মানে 5টি কমিশন হয়েছে, আরো গুরুত্বপূর্ণ সব কমিশন। তার মধ্যে স্বাস্থ্য কমিশন আছে, তার মধ্যে মিডিয়া কমিশন আছে, তার মধ্যে আপনার শ্রম কমিশন আছে। হ্যাঁ, তো এই রকম কমিশনগুলো যেগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ, নারীর প্রতিনিধিত্ব কিভাবে হবে সেটা নিয়ে কমিশন হয়েছে। তো এইসব কমিশনের রিপোর্টগুলো কিন্তু আলোচিত হচ্ছে না, ওইগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেটা এখন কোনো পদ্ধতিও ঠিক হয়নি। তো মিডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আপনারা আজকে আপনাদের সাথে আলোচনা করা খুবই প্রাসঙ্গিক একটা জায়গা। যে বাংলাদেশে মানে কেন পৃথিবীতেই গণতন্ত্রর একটা গুরুত্বপূর্ণ উপাদান, ওই যে বলে না যে রাষ্ট্রের 3 অঙ্গ, আসলে রাষ্ট্রের আরেক দিক থেকে দেখলে এটা আরেকটা অঙ্গ, কেননা যে অঙ্গটা রাষ্ট্রকে ক্রমাগত জবাবদিহির মধ্যে রাখে। এটা যেমন আমরা বলি সংসদ, বিচার বিভাগ, সরকার, এগুলো মিলে রাষ্ট্র, কিংবা তার আরও অনেকগুলো সহযোগী প্রতিষ্ঠান। কিন্তু মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যে কন্টিনিউয়াসলি রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জের মধ্যে রাখে, এবং এই হিসেবে সে রাষ্ট্রের আরেকটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু তার কাজ হচ্ছে রাষ্ট্রকে সারাক্ষণ একটা জবাবদিহির মধ্যে রাখা। যদি রাষ্ট্র জবাবদিহি না থাকে, ওই রাষ্ট্র আসলে স্বৈরাচারী হতে বাধ্য, ফ্যাসিবাদী হতে বাধ্য। তো ওই জায়গাতে ধরেন মিডিয়া আমাদের এখানে একটা কীরকম দখলদারিত্বের মধ্যে গেল, কীরকম মোসাহেবের চেহারা নিল, এটা দুঃখজনক। মানে সাংবাদিকতা পেশা, মানে ধরেন কতগুলো পেশা, সবগুলোই তো পেশা, সব পেশারই নিজস্ব মর্যাদা আছে, কিন্তু কিছু কিছু পেশার কাছে মানুষের মানে প্রত্যাশা অনেক বেশি থাকে, যেমন শিক্ষকতা, চিকিৎসা, তেমনি সাংবাদিকতা। এটা একটা মহত্বের জায়গা, মানে পেশার চাইতেও তার একটা যেন পেশার চাইতেও অতিরিক্ত কিছু তার সামাজিক একটা দায় আছে, তার একটা সমাজের গুরুত্বপূর্ণ একটা ভূমিকার প্রশ্ন আছে, এবং এটা সমাজের অন্যান্য মানে অংশের মানুষের, সকল অংশের মানুষেরই এর উপরে একটা ভরসার জায়গা আছে, আশ্রয়ের জায়গাও শেষ পর্যন্ত আছে। আদালত যেমন আমাদের আশ্রয়ের জায়গা, মিডিয়াও কিন্তু একটা আশ্রয়ের জায়গা। কেউই যদি না শুনে, এমনকি আদালতও যদি না শুনে, অন্তত মিডিয়া শুনবে, এইটা মানুষ আশা করে। সেই রকম একটা জায়গায় মিডিয়াটাকে কন্ট্রোল করার জন্য যে ব্যবস্থাগুলি করা হয়েছে, ধরুন মিডিয়ার গঠনের দিকেই তাকানো দরকার। মফস্বল শহরগুলোতে তো সাংবাদিকদের বেতনই দেয় না, এটা আমরা সবাই জানি, এবং তাদেরকে কিভাবে কি করতে বলা হয় সেটাও আমরা জানি। এটা কিন্তু কাঠামোগত জায়গা, যার ফলে মিডিয়াকে দলীয়করণ করা অথবা তার ভূমিকা থেকে তাকে সরিয়ে রাখা, এই জায়গাটা তৈরি করা হয়। তেমনি ধরনের এক একটা বড় বড় বিগ কোম্পানি মালিক, পুঁজি ছাড়া তার দিয়ে চলবে না।
এখন আমরা যেটা প্রস্তাব করেছি যে এইবারে যে কোনো একক কোম্পানি একাধিক মিডিয়া তো দূরের কথা, মানে তাকে মিডিয়াতে এককভাবে মালিকানাই আর রাখা যাবে না, মালিকানার ধরন বদলানো দরকার। মানে একজন ব্যক্তি এক মিডিয়াতে নয় 5টা মিডিয়ার মালিক হয়ে যাচ্ছেন এবং তাদের একটা ওই মিডিয়ার ক্ষমতা দিয়ে সে নানানভাবে কর্তৃত্ব করছে। বরং এখানে একটা সিলিং তৈরি করা দরকার যে একজন মানে বিনিয়োগকারী একটা মিডিয়ার কত % শেয়ারের মালিক হতে পারবে এবং অনেক মালিকের অংশগ্রহণ এটা ইয়ে থাকতে হবে এবং এটাকে পাবলিক শেয়ার কোম্পানিতে পরিণত করতে হবে, যাতে করে এই মিডিয়ার টিকে থাকা এবং তার একটা অলিগার্কি কিংবা একটা একচেটিয়া কায়েম এখানে না হতে পারে। সংবাদপত্র হবে এডিটরের সংবাদপত্র, মালিকরা পুঁজি বিনিয়োগ করছেন কিন্তু এডিটর ওখানে প্রধান প্রশ্ন। এটাই তো ছিল না, মানে যে নিউজ পেপার ইজ এডিটার্স পেপার। তো এখন সেইটার জায়গায় আমরা দেখি আসলে মালিকদের সব কিছু, মালিকরা নিয়ন্ত্রণ করে, মালিকরা এটা করে। হ্যাঁ, এটা দুনিয়াব্যাপী কম বেশি এই টেনশন আছে, কিন্তু আমাদেরকে তো এই টেনশনে আমাদের এখানে টেনশন ব্যাপারটাই চলে গেছে আর কি। টেনশন বলে কিছু নেই, পুরো সরাসরি মালিক, বাকি সব ইয়ে জায়গা। এখন মিডিয়াকে শক্তিশালী করতে হলে একটা বড় আন্দোলন হবে, কিছুদিন সময় মিডিয়া একটু স্পেস পাবে, তারপর আবার যেই সেই হয়ে গেল। আজকে আপনারা বলছেন যে কিছুটা স্বাধীনতা বেশি পাচ্ছেন, মানে এটা কি অব্যাহত থাকবে যদি কোনো কাঠামোগত পরিবর্তন না হয়? তাহলে সেই জায়গায় আমাদের মানে ইয়েতে যাওয়া দরকার। হ্যাঁ, কেউ কোনো মানে ধরুন সরাসরি বিএনপির কথাই বলি, বিএনপি বলে যে এটা মনে রাখা দরকার যে বাকশাল করে সব মিডিয়া বন্ধ করে দিয়েছিল, বিএনপি এসে চালু করেছে এবং বিএনপি মিডিয়ার উপরে কখনো হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু এইটা কিন্তু একটা কথার কথা, মানে কথা দিয়ে এটা নিশ্চিত হবে না। আমরা কিন্তু দেখেছি যে মিডিয়াকে কম বেশি নিয়ন্ত্রণ করার নানান রকম উপায় সরকারের থেকে লোকেরা খোঁজে এবং সমস্যাগুলো এড়িয়ে চলার জন্য এড়িয়ে গিয়ে বরং মানে এক ধরনের অফিসিয়াল বক্তব্য, প্রেস নোট ধরনের বক্তব্য দিতে থাকেন, যেটা আমরা বর্তমানে এখনকার অন্তর্বর্তী সরকারের বক্তব্যের মধ্যে আমরা পাচ্ছি। একটু প্রেস নোট ধরনের হয়ে যাচ্ছে, সাংবাদিকরা এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, যেন কোনো সমস্যা নাই। এই ধরনের বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে তো আসলে আমরা প্রকৃত কিছু অর্জন করব না। সাংবাদিকরা এখন কিংবা সাময়িক সময়ের জন্য একটা যদি স্বাধীনতা ভোগও করেন, এইটাকে তো আপনি স্ট্যান্ডার্ড ধরতে পারেন না। আপনি স্ট্যান্ডার্ড অবস্থার জন্য কি ধরনের বাস্তবতা আয়োজন করলেন, কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করলেন, কি আইনগত পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন করলেন, সেই জায়গাগুলো খুব জরুরি। তো আজকে মানে মিডিয়ার পরিবর্তনের বিষয়ে যে রিপোর্ট এসছে আমরা দেখেছি এবং অনেকের এক্সপার্টদের কথাও শুনেছি যে ওখানে বেশ কিছু ভালো প্রস্তাবনা আছে, কিন্তু এই প্রস্তাবনাগুলো কীভাবে বাস্তবায়ন হবে, কাঠামোগত পরিবর্তনটা কীভাবে নিশ্চিত হবে, সেইটা বরং একটা জরুরি আলোচনার বিষয় হিসেবে সামনের দিনে থাকবে। কিন্তু যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাই, তাহলে যদি মিডিয়াকে আমরা ওই জায়গা দিতে না পারি, একটা ন্যূনতম তার স্বাধীন জায়গা, তার জবাবদিহি জনগণের কাছে থাকবে, তাহলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারবো না। মানে সে জায়গাগুলো আপনি খেয়াল করে দেখবেন, তারা কোন কোন জায়গাগুলো ধরেছে। প্রশাসন, পুলিশ কমপ্লিটলি দলীয়করণ করতে হবে এবং তাদেরকে বেনিফিশিয়ারি করতে হবে। মিডিয়া এবং জুডিশিয়ারি তাদেরকে দলীয়করণ করতে হবে এবং বেনিফিশিয়ারি করে তুলতে হবে। এই যে বেনিফিশিয়ারি করে তুলে আপনার প্রত্যেককে একটা ব্যবস্থার অংশীদার করে ফেলা এবং তাকে শুদ্ধ ওই স্বৈরাচারী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য জানপ্রাণ করতে মানে ব্যস্ত রাখা, এইটা কিন্তু তার কৌশল ছিল। এবং এই কৌশলে তিনি ভেবেছিলেন এটা প্রায় ওই যে ইসরায়েলের আয়রন ডোমের মতো, যেটা বোধহয় এইটা কখনোই আর এইটা ভেদ করা যাবে না। ওই জোরেই বলেছিলেন যে 41 সাল পর্যন্ত আছি, এমনকি 3 দিন আগে বললেন পালাবে না, শেখ হাসিনা পালায় না। কিন্তু জনগণের ক্ষমতা এই জিনিসটাকে বদলে দেয় এবং এইটা কেবল যে আমরা বারবার বক্তৃতায় বলি জনগণ ইতিহাসের নির্ধারক, এটা কেবল আপ্তবাক্য না, ইতিহাসে এটা প্রমাণিত, বাংলাদেশে আরেকবার প্রমাণিত হয়েছে। এবং আমরা ওইটার উপর ভরসা করেই বলতে পারি, যদি আমরা ঐক্যবদ্ধ হই, যদি সত্যি সত্যি কতগুলো পয়েন্ট আর আমরা এর নিচে ছাড় দিব না। এখানে কিন্তু ব্যক্তির, নাগরিকের ভূমিকা আছে, দলগুলোর ভূমিকা আছে। আমরা যদি কম্প্রোমাইজ করে ফেলি, আমরা যদি ভাবি এই দেশে কিছু হবে না,
তাহলে এতগুলো রক্তের উপর সাথে আমাদের বেইমানি করা হবে। কারণ এই দেশে হয়েছে, শেখ হাসিনা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে। শেখ হাসিনা বলেছিলেন 3 দিন আগেও যে শেখ হাসিনা পালায় না, কিন্তু তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে, এবং সেফ জনগণের ঐক্যের উপর শক্তির কারণে। গুলি টুলি করে পারে নাই, মিলিটারিও গুলি করতে পারে নাই। এটা যেমন মিলিটারি একটা তার নিজের জনগণের প্রতি কমিটমেন্ট দেখিয়েছেন, অন দি আদার হ্যান্ড এটা জনগণের একটা শক্তি যে তারা কমিটমেন্ট দেখাতে বাধ্য হয়েছেন। দুটো আসপেক্টই আছে এখানে। কাজে ওই দুই দিক থেকে আমরা বলবো যে জনগণের এই শক্তির জায়গাটাকে যদি আমরা, তার সজাগ দৃষ্টিটাকে যদি আমরা রক্ষা করতে পারি এবং আমরা ভিজিলেন্ট থাকতে পারি, আমরা যদি ছাড় কোথায় দিব আর কোথাও দিবই না, এটা ঠিক না। যেমন আপনারা যদি এই জায়গাটা ঠিক না করতে পারেন যে আমরা এর নিচে নামবো না, এবং এইখানে দল মতের প্রশ্ন না, এটা পেশাগত প্রশ্ন, এইটা একটা কমিটমেন্টের প্রশ্ন, এটা একটা রাষ্ট্র ব্যবস্থা, মানে তাকে ন্যূনতম গণতান্ত্রিক রাখার প্রশ্ন। এই জায়গাটা যদি আজকে তৈরি না হয়, সব যদি দলের কমান্ডে মানে নড়তে থাকে, তাহলে আমরা আবার মানে পুরনো ব্যবস্থার মানে কি বলেন দ্বারা গ্রাস হয়ে যেতে থাকবো। আর যদি আমরা কতগুলো বটম লাইন ঠিক করতে পারি, যেমন আমরা বাংলাদেশে কেউ ভেবেছে 70 অনুচ্ছেদ সংস্কার হবে, আজকে বিএনপি মতো বড় দল সহ এটা একটা জাতীয় সিদ্ধান্ত হয়ে গেছে যে আস্থা ভোট এবং বাজেট ছাড়া 70 অনুচ্ছেদ কোথাও কাটবে না। কিংবা আপনার প্রধানমন্ত্রীতে সীমা, কিংবা এই জুডিশিয়ারি তার যে হাইকোর্টে বিচারপতি নিয়োগের যে নীতিমালা হয়েছে এবং সর্বশেষ প্রধান বিচারপতি নিয়োগের যে আলোচনা চলছে, এটা থেকে আপনি বলতে পারেন যে এই জায়গায় একটা জায়গা তৈরি হচ্ছে। উচ্চকক্ষের পিয়ার কিংবা ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে নিয়োগ, এগুলো এখনো ঐকমত্য হয়নি। কিন্তু এই প্রক্রিয়ায় আমরা বলতে পারি যতগুলো গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, অনেকগুলো হয়নি, সেগুলো নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। কিন্তু এই অগ্রগতি প্রমাণ করে যে আমাদের কতগুলো পরিবর্তন করা সম্ভব, এবং রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসটা এসেছে। দীর্ঘদিনের সংগ্রাম, 90-এর আন্দোলন যে সীমা ঠিক করতে পারেনি, 2024-এর এই অভ্যুত্থান কিংবা অভ্যুত্থান পূর্ববর্তী যে রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদ বিরোধী, তারা কিন্তু স্পষ্টত 72 সালের সংবিধানের ক্ষমতা কাঠামোকে লক্ষ্য হিসেবে ঠিক করেছে যে এই ক্ষমতা কাঠামো না বদলে বাংলাদেশে গণতন্ত্র হবে না। এবং এইটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে থেকে সংস্কারের প্রশ্ন এসছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন এসছে, এবং সেইটা আমাদের ছাত্ররা, শিক্ষার্থীরা গ্রহণ করেছে, এবং সেইটাই বাংলাদেশে একটা নতুন ধাক্কা তৈরি করেছে। তো আমি বলবো যে এইটা একটা জায়গা পড়বে। আমরা কতগুলো জায়গাতে যাই, যেমন অভ্যুত্থান যে জায়গায় কী আশা করেছে, নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত মানেটা কি? ক্ষমতা ব্যবস্থার বদল ঘটবে যাতে করে রাজনৈতিক ক্ষমতা মানে ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, চাকরি বাকরি সমস্ত কিছুর একটা হাতিয়ারে পরিণত না হয়। আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা আছে, অতএব আপনি সব কিছুর মালিক, আপনি ব্যবসা বাণিজ্য পাবেন, আপনি চাকরি বাকরি দিবেন, আপনি সব জমি জমা দখল করবেন, আপনি সব কিছু নিয়ন্ত্রণ করবেন। এটা যাতে না হয়, এটাই তো নতুন বন্দোবস্ত। বিদ্যমান বন্দোবস্তটা এরকমই ছিল, যার হাতে পলিটিক্যাল পাওয়ার সে সব কিছুর মালিক। তাহলে এই নতুন বন্দোবস্ত করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনি ন্যায়সঙ্গত থাকেন, আপনি আইনের মধ্যে থাকেন, তাহলে আপনি যে রাজনৈতিক বিশ্বাসেরই হন না কেন, আপনি যাই মানে যেখানেই বিলং করেন না কেন, আপনি আপনার কাজটা করতে পারবেন, আপনি ব্যবসা করতে পারবেন, আপনি চাকরি পাওয়ার যোগ্য হবেন, আপনি আপনার যোগ্যতা থাকলে অন্য কিছু করতে পারবেন। তার মানে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে চেয়েছিলাম। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন ক্ষমতা ব্যবস্থা, যেটা আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা ইনক্লুসিভ ব্যবস্থা। এইটা যদি কেউ আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হই যে না শেখ হাসিনাগিরি যেটা হয়েছে, হাসিনাগিরি ছিল ওয়ান টাইপ অফ ডিভিশন, আমরা এখন হাসিনাগিরির কায়দায় তার পাল্টা ডিভিশন তৈরি করব, পাল্টা বিভাজন করব, এবং পাল্টা একটা ক্ষমতা ব্যবস্থা কায়েম করব যেখানে ওরা বাদ, আমরা এখন সব কিছু দখল করব। এটা কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, এটা হাসিনাগিরির উল্টিয়ে নেওয়া, এবং হাসিনাগিরি উল্টে নেওয়া বাংলাদেশে আর হতে দেওয়া হবে না।
কারণ তাই সেটা আমাদেরকে আবারও গাড্ডার মধ্যেই নেবে। এই ব্যাপারে আমাদের সকলের সচেতন থাকা দরকার। মব জাস্টিস তাহলে জিনিসটা কি? প্রথমত মবের সাথে জাস্টিস কথাটা কোনো যায় না, যদি আমরা জাস্টিসকে একটা ন্যায় বিচার হিসেবে ধরি। মব আক্রমণ হচ্ছে। এখন আপনি মানে এই যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এটা বললেন যে মব না প্রেশার গ্রুপ, মানেটা কি? প্রেশার গ্রুপ জিনিসটা কি? আপনি যদি মনে করেন যে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তার শাস্তি হওয়া দরকার, তা আপনি যে আপনার সভা সমাবেশ করার জায়গা আছে, তার বাড়িতে হামলা করা আপনার মানে এখন কর্তব্য না। যদি সরকার মনে করে যে তাকে, তাহলে সরকার কি নিজে এটা উস্কে দিচ্ছে যে অমুককে আমার ধরতে হবে, ধরার আগে একটা নাটক করতে হবে? এ কি আশ্চর্য ব্যাপার! শেখ হাসিনা যেমন করতো, কাউকে আগে অ্যারেস্ট করার আগে তাকে হয় একটা, তার নামে একটা, তাকে একটা নানান প্লট তৈরি করতো, হয় তাকে একটা মানে গিভ এ ব্যাড নেম ফার্স্ট। আপনাকে বহুজনের ক্ষেত্রে এটা বলা যাবে। আগে তাকে একটু ভিলেন টাইপ বানিয়ে নিয়েছে, সোশ্যাল মিডিয়া 2-3 দিন ধরে তাকে একটা বেশ চলেছে, তারপর যে তাকে অ্যারেস্ট করেছে। তা আপনি তো সেম পদ্ধতি অ্যাপ্লাই করছেন। আপনি কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরাবেন, এটা একজন ব্যক্তির যে মানবিক অস্তিত্ব, তাকে আপনি অপমান করছেন, এইটাকে বলে বিমানবিকীকরণ। একজন সর্বোচ্চ অপরাধীকেও তা করা হয় না কিন্তু, কারণ অপরাধীকেও ফাঁসি দিলেও তারও কতগুলো মানবিক অধিকারকে স্বীকার করে নিয়ে কিন্তু সেই কাজটা করা হয়। আপনি এটা করতে পারেন না। এই যে উদাহরণ তৈরি করছেন, উদাহরণ কিন্তু ফেরত আসবে। এই উদাহরণগুলো কোনোভাবে এই কারণে গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করতে পারে না। তো এইটা আমরা বলেছি যে মবের জায়গা নেই। জনগণ রাজনৈতিক সংগ্রাম করে, সেটা মব না, সেটা পরিষ্কার উদ্দেশ্য থাকে। তো মব আর গণতন্ত্র, গণতন্ত্রের জন্য রাজনৈতিক সংগ্রাম, এই দুটোকে এক মিলিয়ে ফেলা যাবে না। ভবিষ্যতে এরকম দাঁড়াবে রাজনৈতিক সংগ্রাম আর মব যেন একই জিনিস। ফলে মবকে জাস্টিফাই করার কোনো রকম সুযোগ নাই। মব কোনো গণতান্ত্রিক ব্যবস্থার অংশ নয়, তাহলে রাষ্ট্র তার নিজের অস্তিত্বকে আসলে নাই করে। এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার, আরও জবাবদিহিতা দরকার। প্রয়োজনে তার ক্ষমতা ধীরে ধীরে অপসারিত হতে থাকবে, কিন্তু মব তার রিপ্লেসমেন্ট না, এটা মনে করেন। অনেক নৈরাজ্যবাদীরা মনে করে যে রাষ্ট্রের যত ক্ষমতা কমে যাবে, মব জনগণ, এটা বোধহয় জনগণের একটা জনরোষের প্রকাশ করছে। এই জনরোষ কিন্তু নানানভাবে হাজির হতে পারে, এটাকে যদি জনরোষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দিস ভেরি ফর্ম, নানান আকার, নানান জিনিসই এই ফর্ম ধারণ করতে পারে। আমি কথা আর বাড়াবো না, শুধু একটা বিষয় নিয়ে আপনাদের কথা বলবো, উঠতে হবে ওটা আপনাদের। সেইটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর, এইটা নিয়ে আমাকে মানে বলতে বলা হয়েছে, এবং চট্টগ্রামের প্রাণ প্রকৃতি। ছোট দুটা কমেন্ট করব। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার বিরুদ্ধে বহুদিন ধরে আন্দোলন হয়েছে। আমরা বারবার বলেছিলাম, সেই সময় আমরা নিজেরাই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলাম। আমরা একটা কথাই বলেছিলাম যে বাংলা বন্দরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে বর্তমান প্রধান উপদেষ্টাও বলছেন, সেইটা যেমন অর্থনীতির হৃৎপিণ্ড, আবার একই সাথে এইটা একটা মানে নিরাপত্তা এবং কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা। ফলে এই বন্দরের উপর প্রথমত সার্বভৌম কর্তৃত্ব আমাদের জনগণের, সরকারের থাকা দরকার, এবং তারপরে এর অর্থনৈতিক এবং অন্যান্য প্রযুক্তিগত দিক উন্নতির জন্য সরকার নানান পরিকল্পনা করতে পারে। সেখানে প্রয়োজনে হলে যদি আমাদের প্রযুক্তিগত এবং অন্যান্য কাঠামোগত সহায়তা বিদেশ থেকে নিতে হয়, সেটাও নেওয়া যেতে পারে, কিন্তু সেটা তো স্বচ্ছতার সাথে হতে হবে, স্পষ্টতার সাথে হবে, জনগণকে জানিয়ে জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে হতে পারে। এই সরকার কি জনগণকে জানাতে পারতো না যে প্রকৃত অর্থে কি করা হচ্ছে, এবং সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে পারতো না? এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আসলে দীর্ঘকাল ধরে আন্দোলন চলেছে, সেইটা কি একটা সেফ একটা মানে সরকার ক্ষমতায় আছে বলে আমার ক্ষমতা বলে করে ফেলবো? এই পদ্ধতির সাথে আমরা একেবারেই একমত না। সরকার কি প্রস্তাব করছে এইটা আসলে এখন পর্যন্ত জনগণ অন্ধকারে। সরকার মনে হচ্ছে একটা বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছে, কি জায়গা দিচ্ছেন, কোন শর্তের ভিত্তিতে দিচ্ছেন,
কত বছরের জন্য দিচ্ছেন, সমস্ত আলাপ আলোচনা জনগণের জানার অধিকার ছিল। জনগণ না জানলে এর মধ্যে যে আশঙ্কাগুলো আছে যে এইটা কি বিদেশিদের কর্তৃত্বে চলে যাবে, আমরা কি নানান দিক থেকে সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এমনকি যে বন্দরের সমস্ত বিনিয়োগ আমাদের দেশের টাকায় হয়েছে এবং সেটা এখন কাজ করতেছে, হ্যাঁ সেখানে একটা অলরেডি মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে, নানান দুর্নীতির রাজত্ব কায়েম আছে, সেগুলো বদলানো যাবে কিভাবে সেটা একটা বিশেষ আলোচনা। কিন্তু সেইটা বদলানো একমাত্র প্রতিষেধক হচ্ছে একটা বিদেশি কোম্পানিকে এনে দিয়ে দেওয়া। এই প্রতিষেধক যে কোথাও কোথাও কাজ করে নাই সে বিষয়ে তো আলোচনা আছে। কাজে আমাদের বক্তব্য হচ্ছে যে যদি বিদেশি কোম্পানি আনতে হয়, সহায়তা, প্রযুক্তিগত সহায়তা লাগে, সেইটা একটা বিবেচনা করা যাবে। কিন্তু সেই বিবেচনা মানে বন্দরে দুর্নীতি হচ্ছে বলেই মানে একলাফে কেবল একটা বিদেশি কোম্পানিকে দেওয়া এবং কোনো রকম জনগণকে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা না দেওয়া, সেইটা মানুষের মধ্যে সার্বভৌমত্বের প্রশ্ন নিয়ে, বন্দরের নিরাপত্তা নিয়ে এবং দেশের এতদিনকার বিনিয়োগকৃত একটা প্রতিষ্ঠান তাকে লাভজনক প্রতিষ্ঠান কামনার হাতে তুলে দেওয়ার বিষয় নিয়েই প্রশ্ন তুলবে। ফলে আমরা অবিলম্বে এটা দাবি করি সরকারের দিক থেকে যে এইটা কোনো রকম পদক্ষেপ নেওয়ার আগে সমস্ত স্টেক হোল্ডারের সাথে কথা বলা দরকার, স্পষ্টতার সাথে যাওয়া দরকার এবং জনগণের আলোচনার ভিত্তিতে যে রায়টা আসবে সেইখানেই আসলে আমাদের সিদ্ধান্তে যাওয়া দরকার। শেষ প্রশ্নটা বলি, চট্টগ্রামের উন্নয়ন আর সারা বাংলাদেশের উন্নয়ন একরকম না। মানে এই অর্থে বললাম যে তার মানে প্রত্যেক জেলারই উন্নয়ন, প্রত্যেক অঞ্চলের উন্নয়নের নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেমন চট্টগ্রামের আছে। চট্টগ্রামে প্রাণ প্রকৃতি এটা একেবারেই ভিন্ন এবং এখানকার উন্নয়নের ধরন এখানকার প্রাণ প্রকৃতিকে রক্ষা করে বিশেষ মনোযোগের সাথে করতে হবে। বাংলাদেশে সব জায়গায় একটা অপরিকল্পিত অ্যাডহক ভিত্তিতে কতগুলো লবিস্ট গ্রুপের মানে স্বার্থ পূরণের জন্য নানা ধরনের প্রকল্প গ্রহণ করে একটা এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যাতে এইখানে প্রাকৃতিকভাবে আমাদের জন্য একটা উপযোগী ব্যবস্থার বদলে প্রকৃতির সাথে আমরা যেন প্রকৃতি ধ্বংস করার মানে একটা ইয়েতে নেমেছি, তৎপরতা আমরা নেমেছি। সেই জায়গাটা বন্ধ করা দরকার। ফলে নতুন বন্দোবস্ত মানে সকলকে নিয়ে উন্নতি, সকল মানুষের জীবনের প্রকৃত উন্নতি কি হচ্ছে এবং সেটা অনুযায়ী একটা উপযোগী প্রাকৃতিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, তার জন্য নগর পরিকল্পনার ব্যবস্থাপনা এবং এইসব জায়গায় ঔপনিবেশিক আধিপত্য থেকে মুক্ত হয়ে আজকের বাংলাদেশের এই প্রাকৃতিক এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা কী হবে, নগর ব্যবস্থাপনা কী হবে, সেইটাতে যদি আমরা যেতে না পারি, রাজনৈতিকভাবে যে সংস্কারে আমরা যাচ্ছি এই দুয়ের মিলন না ঘটালে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় যাবে না। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ আমাকে এখানে আহ্বান করার জন্য। ধন্যবাদ।